Good afternoon, my dear students. Welcome to Interactive Virtual Classroom. আচ্ছা, তাহলে ক্লাস শুরু করবার আগে বলো তো কেমন আছো তোমরা সবাই? ভালো? ভেরি গুড। আমিও খুব ভালো আছি এবং আমি আজকে নিয়ে চলে এসেছি আরেকটি ক্লাস, যেটা আমরা অবশ্যই গতদিন করছিলাম। আমরা গতদিন কি করছিলাম বলো তো? ভেরি গুড। আমরা গতদিন করছিলাম ডাইভার্সিটি ইন দি লিভিং ওয়ার্ল্ড। আমাদের যে জীববৈচিত্র্য রয়েছে তার যে বিভিন্ন বিচিত্রতা রয়েছে, যেরকম এই যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তারপর বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে, বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, ঠিক আছে? এই যে ধরো জবা, জবার মধ্যে লাল জবা রয়েছে, গোলাপি রয়েছে, হলুদ রয়েছে, গোলাপ লাল রয়েছে, সাদা রয়েছে, গোলাপি রয়েছে, বিভিন্ন ধরনের একই জিনিস বিভিন্ন কালারের রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে, ঠিক আছে? তো এটা হলো পুরো জীববৈচিত্র্যর আমাদের যে জীবজগতের বৈচিত্র্যতা। তো আজকে আমরা যে ক্লাসটি করছি আমরা সেটারই পরের পার্টটি শুরু করছি। আচ্ছা, তাহলে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখাচ্ছে, এখানে আমি একটি ঘাস দেখতে পাচ্ছি, তাই না? এরকম একটি ঘাসের একটি স্তূপ দেখতে পাচ্ছি। এবং যখন আমরা দেখলাম যে এর নিচে যে মাটির নিচে যে শিকড়ের পোর্শনটা, এই যে মাটির নিচে যে মূল রয়েছে, কিরকম মূল রয়েছে? গুচ্ছমূল, তাই তো? এগুলি রয়েছে গুচ্ছমূল। আমরা পড়েছিলাম গতদিন যে মূল দু ধরনের থাকে। একটি হলো যেখানে একটি একটি মূল থাকে যেখানে একটি এরকম বড় একটি প্রধান মূল বের হয়, ঠিক আছে? এই যে গাছের কাণ্ড থাকে, গাছের কাণ্ড থেকে বড় একটি প্রধান মূল বের হয়, তারপর সেখান থেকে অনেকগুলি ছোট ছোট অনেকগুলি অনেকগুলি শাখা প্রশাখা যুক্ত মূল বের হয়। এবং আরেকটি মূল যেটা ছিল সেটা কিন্তু এরকম থাকে, সেখানে কোনো প্রধান মূল থাকে না, সেখানে অনেকগুলি ছোট 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 গৌণ মূল থাকে, যেটা একটি গুচ্ছাকারে থাকে, যেরকম তোমরা দেখতে পাচ্ছো, তাই তো? আচ্ছা, তারপর আমরা কি দেখব? এই যে এখানে বলছে যে ক্রমিক সংখ্যা প্রথম এবং উদ্ভিদের নাম, ঠিক আছে? যে উদ্ভিদটা আমি তোমাদেরকে দেখালাম সেটার নাম হলো লেমন গ্রাস, ঠিক আছে? সেটা হলো লেমন গ্রাস। এটা কিন্তু লেমন বলতে এখানে তোমরা জানো যে জেনারেলি আমরা লেমন বলতে বুঝি লেবু, কিন্তু এটা সেই লেবু গাছ নয়। এটা হলো একটি ঘাস প্রজাতির, যেটার নাম হলো লেমন গ্রাস, এবং এটার মধ্যে একটি আলাদা একটি সুগন্ধি রয়েছে, যেটা বিভিন্ন খাবারের মধ্যে বা বিভিন্ন পানীয় জাতীয় যে শরবত থাকে তার মধ্যে কিন্তু সেটা ইউজ করা হয়। আচ্ছা, তো বলছে যে লেমন গ্রাস। এবং তারপর যেটা রয়েছে পাতার শিরাবিন্যাসের ধরন, পাতার শিরাবিন্যাসের ধরন। তোমরা যদি কেউ গতকালকে ক্লাসটি মিস করে থাকো বা গত দিনের গত ডেটের যে ক্লাসটি ছিল সেটি যদি মিস করে থাকো, তাহলে তোমরা, আমি তোমাদের একটু বলে দিচ্ছি, আবার অবভিয়াসলি আবার রিভিশন ক্লাস হবে, আমি তবু একটু বলে দিচ্ছি যে আমরা পড়েছিলাম এই যে পাতার শিরাবিন্যাসের কি কি ধরন থাকে। পাতার শিরাবিন্যাস কি? পাতার যে ফলক থাকে, এই যে এটা হলো পাতার একটি বড় ফলক, ঠিক আছে? এরকম থাকে পাতা, আমরা সবাই জানি। মাঝখান দিয়ে একটি মোটা এভাবে একটি শিরা যায়, মোটা একটি লম্বা একটি সুতোর মতো অংশ থাকে একটু মোটা, যেটাকে আমরা বলছি কি? যেটাকে আমরা বলছি যেটাকে আমরা বলছি মধ্যশিরা, ঠিক আছে? যেটাকে আমরা বলছি মধ্যশিরা। তার থেকে মধ্যশিরার থেকে অনেকগুলি এভাবে শিরা বের হয়, এইভাবে, এই যে এভাবে মধ্যশিরার থেকে অনেকগুলি শিরা বের হয়, যেটাকে আমরা বলবো শিরা, যেটাকে আমরা বলবো শিরা। তারপর সেই শিরা থেকে কিন্তু অনেকগুলি আবার এরকম ছোট ছোট অনেকগুলি এভাবে উপশিরা বের হয়। কি বের হয়? ভেরি গুড, অনেকগুলি ছোট ছোট উপশিরা বের হয়, ঠিক আছে? উপশিরা বের হয়। তো পাতার যে ফলকটা থাকে, যে সবুজ যে বড় অংশটা থাকে, সেটার মধ্যে মধ্যশিরা, শিরা এবং উপশিরা যেভাবে বিন্যস্ত থাকে, যে প্যাটার্নে ওরা সজ্জিত থাকে, সেই পুরো জিনিসটাকে আমরা বলছি শিরা বিন্যাস। এই যে এখানে নামে বোঝা যাচ্ছে শিরা এবং বিন্যাস, ঠিক আছে? তো কি বলছে, শিরাবিন্যাস কিন্তু দু ধরনের পড়েছিলাম আমরা। একটা ছিল জালিকাকার শিরাবিন্যাস, যেটা এক্ষুনি আমি তোমাদের দেখালাম, এভাবে মধ্যশিরা থাকছে, সেখান থেকে আরেকটি শিরা বের হচ্ছে, সেখান থেকে আবার অনেকগুলি ছোট ছোট অনেকগুলি শিরা বের হচ্ছে, ঠিক আছে? এবং এই যে সমান্তরাল শিরাবিন্যাস কি? সমান্তরাল শিরাবিন্যাস, ধরো এখানে মধ্যশিরা রয়েছে, এইভাবে পাতা রয়েছে। তো সমান্তরাল শিরাবিন্যাসে কি হয়, এই যে শিরাগুলি সেগুলি কিন্তু একটি আরেকটি এভাবে সমান্তরালে চলে, ঠিক আছে? একটি আরেকটির এভাবে সমান্তরালে চলে।
আচ্ছা, এবং সমান্তরাল শিরাবিন্যাস আমরা দেখতে পাই সাধারণত কলা পাতায়। কলা পাতার মধ্যে দেখবে যে কলা পাতার মধ্যে কিন্তু সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আচ্ছা, এখানে বলছে যে আমরা যে লেমন গ্রাসটা দেখেছি সেটা কোন ধরনের শিরাবিন্যাসের আন্ডারে পড়ছে। তাহলে কি হয়ে যাবে, এই যে বলছে লেমন গ্রাস হলো সমান্তরাল শিরাবিন্যাসের সেই শ্রেণীতে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটি জিনিস দেখেছিলাম যে যেই সব উদ্ভিদের মধ্যে প্রধান মূল থাকে, যেই সব উদ্ভিদের মধ্যে প্রধান মূল থাকে সেই সব উদ্ভিদের কিন্তু এই যে পাতার যে ধরনটা, পাতার শিরাবিন্যাসের যে ধরনটা সেটা হবে জালিকাকার। কি হবে, যেই সব উদ্ভিদের প্রধান মূল থাকে সেই সব উদ্ভিদের পাতার শিরাবিন্যাসের ধরন হবে জালিকাকার, এবং যেই সব উদ্ভিদের গুচ্ছমূল থাকে সেই সব উদ্ভিদের পাতার শিরাবিন্যাসের ধরন হয়ে যাবে সমান্তরাল শিরাবিন্যাস, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, বলছে মূলের প্রকারভেদ। মূলের প্রকারভেদ কি বলছে, গুচ্ছমূল, যেটা আমরা এক্ষুনি দেখলাম, তাই তো। আমরা এক্ষুনি দেখলাম যে লেমন গ্রাস যেটা ছিল সেটার পাতার যে শিরাবিন্যাসের ধরন সেটা হলো সমান্তরাল, এবং মূলের যে প্রকারভেদ সেটা গুচ্ছমূল না প্রধান মূল, ভেরি গুড, সেটা হয়ে যাবে গুচ্ছমূল। আচ্ছা, তাহলে এরপর দেখি কি দেখাচ্ছে, এই যে এখানে কি এসছে, খুব সুন্দর একটি নয়নতারা গাছ। নয়নতারা ফুল অনেক সুন্দর, তাই তো, অনেক সুন্দর। আমাদের সবার বাড়িতে এটা এটা এত একটি মানে এরকম একটি উদ্ভিদ যেটা খুব বেশি যত্ন করতে হয় না, খুব বেশি যত্ন করতে হয় না। এমনি যদি বীজ পড়ে সেখান থেকে নিজে নিজেই অল্প একটু জল, অল্প সূর্যালোক, তার কোনো যত্ন নেই, সেটা এমনিই ওঠে। আচ্ছা, তো নয়নতারা যে উদ্ভিদটা বলছে যে এই যে নয়নতারা উদ্ভিদের পাতার যে শ্রেণীবিন্যাস বা পাতার যে শিরাবিন্যাস সেটা কি জালিকাকার নাকি সমান্তরাল। দেখি তো কি হতে পারে আনসার, বলো তো। যে নয়নতারা উদ্ভিদের যে শিরাবিন্যাসের যে ধরন সেটা কি জালিকাকার হবে নাকি সমান্তরাল। চলো দেখে নিই কি বলছে, বলছে জালিকাকার, ঠিক আছে, জালিকাকার। এবং এই যে মূলের প্রকারভেদ হলো প্রধান মূল, মূলের যে প্রকারভেদ সেটা হলো প্রধান মূল। আচ্ছা, তারপর কি বলছে, এই যেখানে কি গাছ এসে গেছে, এখানে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি এবং তার নিচের কিন্তু মূলের ধরনটাও কিন্তু আমরা দেখতে পেলাম। দেখো কোনো প্রধান মূল নেই, ঠিক আছে, কোনো প্রধান মূল নেই। কি হয়ে যাবে, হয়ে যাবে ভুট্টা গাছ, এবং ভুট্টা গাছের শিরাবিন্যাস হয়ে যাবে সমান্তরাল, এবং মূলের প্রকারভেদ হয়ে যাবে গুচ্ছমূল। কারণ সমান্তরাল পাতার শিরাবিন্যাস যেখানে থাকছে সেখানে থাকছে গুচ্ছমূল, জালিকাকার পাতার শিরাবিন্যাস যেখানে থাকছে সেখানে হয়ে যাবে প্রধান মূল। আচ্ছা, তারপর কি আসবে, এই যে তারপর এখানে আমরা নতুন একটি পার্ট দেখতে যাচ্ছি। এখানে কি করছে দেখো তো, এখানে একটি বড় একটি দুটি আলাদা আলাদা পাত্রে বলছে দুটি আলাদা পাত্রে ছোলা ও ভুট্টা নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখো। ঠিক আছে, দুটি আলাদা আলাদা পাত্র নেব, নেওয়ার পর একটি পাত্রের মধ্যে আমরা ছোলা, আরেকটি পাত্রের মধ্যে আমরা ভুট্টা, সেটাকে নিয়ে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। আচ্ছা, তারপর কি বলছে, এই যে এবার বলছে বীজটি শুকনো কাপড় বা শুকনো কাগজে মুড়ে নাও। সেই বীজগুলি আমরা কি করব, শুকনো কাপড় বা শুকনো কাগজে আমরা সেটিকে এভাবে প্যাক করে নেব, সেটিকে মুড়ে নেব। তারপর এখানে কিছুক্ষণ সময় রাখতে হবে আমাদেরকে। বলল যে বীজগুলি 24 ঘন্টা রেখে দাও এবং সাবধানে পর্যবেক্ষণ করো। বীজগুলিকে আমি 24 ঘন্টা রেখে দেওয়ার পর যখন সাবধানে পর্যবেক্ষণ করব তখন কি দেখব, এই যে যখন আমরা বীজটাকে এভাবে খুলবো আমরা কিন্তু একটি জিনিস দেখতে পেলাম, তাই না। মাঝখানে একটি লম্বা, এখানে একটি কি একটি অংশ এসে গেল না, লম্বা। আচ্ছা, এবার বলছে এই যে ছোলার বীজের ভিতরে থাকা দুটি মাংসল অংশকে বলা হয় বীজপত্র। দুটি মাংসল অংশকে বলা হচ্ছে বীজপত্র। কি বলছে, ছোলার ভিতরে থাকা দুটি মাংসল অংশ, এটি হলো একটি, আরেকটি হলো এটি, দুটি মাংসল অংশ থাকে যেটাকে আমরা বলছি বীজপত্র। ওকে, বীজপত্র। আচ্ছা, এবার কি বলছে, বলছে এটি অঙ্কুরিত চারা গাছের বৃদ্ধির জন্য খাদ্য সঞ্চয় করে। প্রথমে এরকম একটি ছোট্ট ছোলার বীজ রয়েছিল, তারপর সেটার মধ্যে আমরা জল দিলাম, জল দেওয়ার পর কি করলাম, জল দেওয়ার পর আমরা কিন্তু সেটাকে একটি কাগজের মধ্যে বা একটি পাতলা একটি কাপড়ের মধ্যে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর আমরা যখন কিছু 24 ঘন্টা রেখে দিলাম, তারপর আমরা দেখব সেটি একটু বড় হয়ে সেটির মধ্যে থেকে এরকম একটি ছোট্ট একটি সাদা অংশ বেরিয়েছে।
এবং সেটি কি করছে, যখন সেটি এভাবে আমরা সেটিকে যখন এভাবে আমরা ভাঙবো, ভাঙার পর দেখবো এরকম একটি লম্বা একটি মাঝখান দিয়ে সুতোর মতো অংশটা থাকবে এবং সেই বীজগুলো কিন্তু দুটি পার্ট হয়ে যাবে, সেটাকে বলছি বীজপত্র। সেই বীজপত্রটি কি করছে, সেই বীজপত্রটি কিন্তু চারা গাছের অঙ্কুরিত হওয়ার জন্য খাদ্য সঞ্চয় করে রাখছে। ওকে, আচ্ছা, তারপর আমরা কি দেখবো, এই যে এটা ছিল সেই ভুট্টা, সেই ভুট্টা। তারপর কি বললো, যেসব উদ্ভিদে বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে বলা হয় একবীজপত্রী বা মনোকোট। কি বলছে, বলছে যে যেসব বীজে একটি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় একবীজপত্রী বা মনোকট প্লান্ট। ওকে, কি দেখবে বলো তো, অনেক সময় কোনো বীজ তুমি মাটির মধ্যে ফেলে দিলে, ফেলে দেওয়ার পর যখন সেটা ধীরে ধীরে যখন বীজ থেকে যখন ছোট্ট চারা গাছ বের হবে, তখন সবচেয়ে প্রথম কিন্তু এটা তো রয়ে যাবে মূল, ঠিক আছে, সবচেয়ে প্রথম দেখবে এইভাবে দুটি পাতা তো বের হয়, কিন্তু তার নিচে কিন্তু এরকম দুটি পাতার নিচেও কিন্তু দুটি ছোট্ট একটি বীজের মতো থাকে। ওকে, ছোট্ট একটি দুটি বীজের মতো থাকে এবং সেগুলি হয়ে যাবে বীজপত্র। এবং অনেকগুলি উদ্ভিদের দু ধরনের বীজপত্র থাকে, একটা হলো একবীজপত্রী যেটাকে বলা হচ্ছে মনোকট, আর একটা হয়ে যাবে দ্বিবীজপত্রী যেটাকে বলা হচ্ছে ডাইকট। দুটি, অনেক উদ্ভিদে একটি মাত্র বীজপত্র থাকে যেটা হয়ে যাবে, যেরকম হয়ে যাবে ভুট্টা, সেটা হলো একবীজপত্রী। এবং অনেক উদ্ভিদে দুটি বীজপত্র থাকে যেটা হয়ে যাবে ডাইকট, যেরকম ছোলা বা ডাল। আচ্ছা, তারপর কি বলছে, বলছে একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস ও গুচ্ছমূলতন্ত্র থাকে। ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যে একবীজপত্রী উদ্ভিদে, যেসব উদ্ভিদে একবীজপত্রী থাকে, একটি মাত্র বীজপত্র থাকে, সেই সব উদ্ভিদে পাতাগুলি হয় সমান্তরাল শিরাবিন্যাস এবং তাদের মধ্যে কিন্তু গুচ্ছমূল উপস্থিত থাকে। যেরকম ভুট্টা, যেরকম ভুট্টা, ভুট্টার মধ্যে একবীজপত্রী হবে, এই যেখানে কোনো ভাঙা নেই, আমরা আগে দেখেছিলাম যখন ছোলার মধ্যে কিন্তু এরকম দুটি কি ছিল, দুটি বীজপত্র ছিল, তার মধ্যে থেকে এরকম একটি কি বেরিয়েছিল, একটি অঙ্কুরিত যেই বীজপত্রের থেকে, যেটা একটি কি বলবো সেটাকে, ভ্রূণের যে জিনিসটা সেটা বেরিয়েছিল। আচ্ছা, তো বলছে যে একবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাস থাকে এবং তাদের একটি গুচ্ছমূলতন্ত্র থাকে। আচ্ছা, তারপর কি দেখবো, এই যে এক্ষুনি যেটা বললাম, যে আমরা সেই যে ছোলার যে জিনিসটা দেখেছিলাম, যে বীজটা দেখেছিলাম, যেটাকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর যখন সেটা যখন স্প্রাউট করলো, ঠিক আছে, সেটা যখন স্প্রাউট করলো, বলছে যেসব উদ্ভিদের বীজের দুটি বীজপত্র থাকে তাদেরকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী বা ডাইকট। এবং বলছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস ও প্রধান মূলতন্ত্র থাকে। কি থাকছে, দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস ও প্রধান মূলতন্ত্র থাকছে। তাহলে চলে এসলো আজকের দিনের প্রথম প্রশ্ন তোমাদের জন্য। চলো দেখে নিই প্রশ্নটি কি বলছে। ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইজি। প্রশ্নটি হলো যে বীজপত্রের প্রধান কাজ কি। আমরা এতক্ষণ পড়লাম, এতক্ষণ দেখলাম, প্রশ্নটি হলো যে বীজপত্রের প্রধান কাজ কি। চারটি অপশন রয়েছে, অপশন এ খাদ্য সঞ্চয় করা, অপশন বি অঙ্কুরোদ্গমে সাহায্য করা, অপশন সি ভ্রূণকে সুরক্ষা প্রদান করা এবং অপশন ডি উপরে সবগুলি। আচ্ছা, তার জন্য তুমি 30 সেকেন্ডের সময় পেয়ে যাবে, আমি 30 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি। 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা পড়বে এবং অপশনগুলি কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে, অবশ্যই ভালো করে পড়বে। ভালো করে পড়ার পর যে অপশনটা তোমার মনে হবে যে সঠিক, আমি সেই অপশনটারই আনসার চাই। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টসই তোমরা আনসার দিচ্ছ। তোমাদের সময় কিন্তু প্রায় শেষের পথে, আর তোমাদের সময় এখানেই শেষ। আচ্ছা, তাহলে আমি যা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টসই তোমরা একটু কনফিউজ হয়ে গিয়েছো, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, অলমোস্ট 50%-এর বেশি স্টুডেন্ট তোমরা সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। কিন্তু তাদের একটু কনফিউশন রয়ে গেছে, আমি বলে দিচ্ছি। বীজপত্রের প্রধান কাজ কি? আমরা দেখেছি বীজপত্র কি করে, খাদ্য সঞ্চয় করে। অবভিয়াসলি এটা একদম সঠিক যে বীজপত্র খাদ্য সঞ্চয় করে। প্রথমে বীজ থাকে, সেই বীজ থেকেই তো আমরা অনেক বড় উদ্ভিদ পাই, তাই না? বীজ থেকে অনেক বড় উদ্ভিদ আমরা পাচ্ছি, যেরকম আম গাছের যে আমের বীজটা, সেটা থেকে আমরা আমের বড় গাছ পাচ্ছি। তারপর যে কোনো যে ছোলা রয়েছে, ডাল রয়েছে, বা ধরো কি বলবো, এনিথিং, এভরিথিং, সবকিছু, এই সবকিছু যে বীজ থেকে তো আমরা নতুন বড় গাছ পাচ্ছি।
তো বীজের মধ্যে কিন্তু খাদ্য সঞ্চয় থাকতে হবে, কারণ বীজের মধ্যে যদি খাদ্য সঞ্চয় না থাকে তাহলে বীজটি অঙ্কুরিত হয়ে তারপর ধীরে ধীরে বড় গাছে পরিণত হবে না। তো প্রথম কাজ খাদ্য সঞ্চয় করা, তারপর অঙ্কুরোদ্গমে সাহায্য করা। অঙ্কুরোদ্গম বলতে আমরা দেখেছিলাম না, বীজকে যখন আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পর সেটা থেকে কি হয়েছিল, সেটা থেকে এরকম একটি ছোট্ট সাদা অংশ বেরিয়েছিল না, সেটা ছিল অঙ্কুর। তো সে কি করছে, বীজপত্র কিন্তু অঙ্কুরোদ্গমেও সাহায্য করছে। অবভিয়াসলি সে যদি খাদ্য সঞ্চয় না রাখে তাহলে তো অঙ্কুরোদ্গম হবে না, তো অঙ্কুরোদ্গমেও কিন্তু সে সাহায্য করছে। তারপর বলছে ভ্রূণকে সুরক্ষা প্রদান করা। বীজের মধ্যে অবভিয়াসলি একটা ভ্রূণ থাকছে, বা একটি এমব্রায়ো থাকছে, তাই না? তো বলছে বীজপত্র কি করছে, সেটা এই যে এটা সেভাবে সেই ভ্রূণটাকে সুরক্ষা প্রদান করছে, যাতে বাইরে থেকে কোনো আঘাত আসলে বা বাইরে থেকে কোনো ধরনের বিপদ আসলে যেন ভ্রূণটা যেন সুরক্ষিত থাকে। তো সেটা বীজপত্র কি করছে, ভ্রূণকে সুরক্ষা প্রদান করছে। তাহলে আমরা দেখলাম যে সেটা খাদ্য সঞ্চয় করছে, সেটা অঙ্কুরোদ্গমেও সাহায্য করছে, সেটা ভ্রূণকেও সুরক্ষা প্রদান করছে। তো অবভিয়াসলি আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি, উপরে সবগুলি। শুধু সেটা কিন্তু খাদ্য সঞ্চয় করছে না, বীজপত্র খাদ্য সঞ্চয় করছে, বীজপত্র অঙ্কুরোদ্গমেও সাহায্য করছে, বীজপত্র কিন্তু ভ্রূণকে সুরক্ষাও প্রদান করছে। তো অপশন আনসার হয়ে যাবে অপশন ডি, উপরে সবগুলি। ঠিক আছে, ক্লিয়ার? যে বীজপত্রের প্রধান কাজ কি, বীজপত্র খাদ্য সঞ্চয় করছে, বীজপত্র অঙ্কুরোদ্গমে সাহায্য করছে, বীজপত্র ভ্রূণকে সুরক্ষা প্রদান করছে। আচ্ছা, তাহলে আমরা ফিরে যাই। এই যেখানে আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে, পিঁপড়ে, রাইট? পিঁপড়ে দেখতে পাচ্ছি। পিঁপড়ে কি করছে, ও ধীরে 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 হেঁটে যাচ্ছে, দেখো তো ও ধীরে ধীরে কি সুন্দর হেঁটে যাচ্ছে। তারপর আমরা কি দেখলাম, এই যে এবার বললো যে পিঁপড়ে, পিঁপড়ে যে প্রাণীটির নাম আমরা দেখলাম সেটা পিঁপড়ে, তার চলাচলের ধরন কিভাবে চলাচল করছে, কি করছে, হেঁটে যায়, ওরা হাঁটাহাঁটি করে, ঠিক আছে, ওরা হেঁটে যায়। তারপর বলছে ওদের নড়াচড়ার জন্য ব্যবহৃত শরীরের অংশ, স্বাভাবিক পা হয়ে যাবে, তাই না? আমরাও পা দিয়ে হাঁটি। তারপর এই যে গরু, ছাগল, বিভিন্ন ধরনের অ্যানিমেলস থাকে, ওরাও পা দিয়ে হাঁটে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি জলাশয়ের মতো রয়েছে, এবং আশেপাশে কি রয়েছে বলতো, অনেকগুলি কি, অনেকগুলি প্রাণী, যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলি ছাগল রয়েছে। আচ্ছা, এবং এই যে বলছি প্রাণীর নাম হলো ছাগল, ওদের চলাচলের ধরন হলো হাঁটা এবং লাফ দেওয়া, তাই না? হাঁটা এবং লাফ দেওয়া। আচ্ছা, তারপর ওদেরও কিন্তু নড়াচড়ার জন্য ব্যবহৃত অংশ হলো পা। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কবুতর, তাই তো? একটি কবুতর, কবুতর কি করছে, ও সুন্দর করে আকাশে উড়ছে। বলছে কবুতর বা পায়রা, ওদের চলাচলের ধরন, ওরা হাঁটাহাঁটি করে বা ওরা কিন্তু উড়ে যায়, ওরা উড়ে যায়, এবং ওদের নড়াচড়ার জন্য ব্যবহৃত শরীরের অংশ হলো ডানা বা পাখা। এই যে তারপর এখানে কি চলে এলো, এখানে অনেক সুন্দর সুন্দর আমি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর মাছ, দেখো তো কি কালারফুল রয়েছে না? অনেকগুলি মাছ রয়েছে, কিন্তু সবগুলি মাছের কিন্তু কালার বা ওদের যে শরীরের যে প্যাটার্ন সেটা কিন্তু আলাদা, সেটাই হলো বৈচিত্র্য, ঠিক আছে, সেটাই হলো বৈচিত্র্য, ডিফারেন্স। আচ্ছা, তারপর এখানে কি বলছে, বলছে যে মাছ ওদের চলাচলের ধরন হলো সাঁতার কাটা, এবং নড়াচড়ার জন্য ওদের শরীরের ব্যবহৃত অংশ হলো পাখনা। এই যে বললো যে বিভিন্ন প্রাণীর চলাচল বা বিভিন্ন প্রাণীর চলন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যে বিভিন্ন প্রাণী রয়েছে তাদের বিভিন্ন ধরনের চলাচল বা ওদের শরীরের যে ব্যবহৃত অংশ যেটা সাহায্যে ওরা চলাচল করে তা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। চলে এলো আজকের দিনের সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের জন্য, দেখিনি কি বলছে, বলছে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি। ভেরি ইন্টারেস্টিং, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি। আমি একটু আগেই পড়িয়েছি, দেখবো এখন আমি কার কার মনে রয়েছে। কি বলছে, অপশন এ সমান্তরাল শিরাবিন্যাস ও প্রধান মূলতন্ত্র, অপশন বি জালিকাকার শিরাবিন্যাস এবং প্রধান মূলতন্ত্র, অপশন সি সমান্তরাল শিরাবিন্যাস ও গুচ্ছ মূলতন্ত্র, অপশন ডি নাকি জালিকাকার শিরাবিন্যাস ও গুচ্ছ মূলতন্ত্র। ঠিক আছে, আর তোমাদের টাইম তো একদম সেমই হয়ে যাবে, 30 সেকেন্ডস আমি দিয়ে দিয়েছি। একটু প্রশ্নটা পড়ে একটু মনে করতে চেষ্টা করো যে আমি কি বলেছিলাম একটু আগে, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের জন্য কি কি বৈশিষ্ট্য থাকবে এবং একবীজপত্রী উদ্ভিদের জন্য কি কি বৈশিষ্ট্য থাকবে। ভেরি গুড, সবাই অলমোস্ট সঠিক উত্তর দিচ্ছ যা দেখা যাচ্ছে। বাকি একটু তাড়াতাড়ি করো কারণ সময় কিন্তু প্রায় শেষের দিকে।
আর তোমাদের সময় এখানেই শেষ। ভেরি গুড, কংগ্রাচুলেশনস, কারণ তোমরা অলমোস্ট 70% স্টুডেন্ট, অলমোস্ট 70% স্টুডেন্ট কিন্তু তোমরা সঠিক উত্তর দিয়েছো। কি হবে আনসার? কি হবে আনসার? হয়ে যাবে অপশন বি, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ওদের যে পাতার শিরাবিন্যাস হবে সেটা হয়ে যাবে জালিকাকার শিরাবিন্যাস, এবং ওদের যে মূলতন্ত্র হয়ে থাকবে, ওদের যে মূলের যে ধরনটা হয়ে থাকবে সেটা হলো প্রধান মূলতন্ত্র। ওদের কাণ্ডের, এটা হলো কাণ্ড, ওদের কাণ্ড থেকে একটি লম্বা একটি এরকম অংশ যেটা একদম সোজা মাটির দিকে চলে যাবে, সেখান থেকে কিন্তু অনেকটি ছোট ছোট অনেকটি গৌণমূল বের হবে। ওকে, অনেকগুলি শাখা প্রশাখাযুক্ত গৌণমূল বের হবে, সেটা হলো প্রধান মূলতন্ত্রের ধরন। এবং যে জালিকাকার শিরা বিন্যাস রয়েছে সেটা কি ছিল? এরকম একটি পাতার ফলক ছিল, যার মধ্যে একটি সোজা একটি প্রধান মূল, সোজা একটি কি রয়েছিল? মধ্যশিরা রয়েছিল। সেখান থেকে অনেকগুলি শিরা বের হয়েছে এবং শিরা থেকে কিন্তু অনেকগুলি ছোট ছোট উপশিরা বের হয়েছিল। আচ্ছা, তো দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হয়ে যাবে জালকাকার শিরা বিন্যাস এবং প্রধান মূলতন্ত্র। অপরদিকে একবীজপত্রী উদ্ভিদের প্রধান যে বৈশিষ্ট্য সেটা কি হয়ে যাবে? একবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হয়ে যাবে সমান্তরাল শিরা বিন্যাস এবং গুচ্ছ মূলতন্ত্র। ঠিক আছে, সেটা ভুলবে না, খাতায় নোট ডাউন করে নাও যে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো জালকাকার শিরা বিন্যাস এবং প্রধান মূলতন্ত্র। একবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো সমান্তরাল শিরা বিন্যাস এবং গুচ্ছ মূলতন্ত্র। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা ফিরে যাই এবার আমাদের ক্লাসে যা পড়ছিলাম। এখানে আরেকটি প্রশ্ন চলে এসেছে তোমাদের জন্য। এই যে খুব, এটা তো খুব সোজা, এটা আমি জানি সবাই পারবে, যে হাঁস কিসের সাহায্যে সাঁতার কাটে? হাঁস যে সাঁতার কাটছে সেটা কিসের সাহায্যে সাঁতার কাটছে? অপশন এ লেজ, অপশন বি পাখনা, অপশন সি লিপ্তপদ, নাকি অপশন ডি ডানা? আমি 30 সেকেন্ডের সময় আবার দিয়ে দিয়েছি, 30 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে ভেবে তারপর একটু আনসার করতে হবে যে হাঁস যে সাঁতার কাটছে সেটা কিসের সাহায্যে সাঁতার কাটছে। আমরা জানি যে হাঁস সাধারণত জলের মধ্যে সাঁতার কাটে, সেটা কি লেজের মাধ্যমে, নাকি পাখনার মাধ্যমে, নাকি ওদের যে লিপ্তপদ থাকে তার মাধ্যমে, নাকি ডানার মাধ্যমে? তোমাদের রেসপন্স দেখে আমার খুবই ভালো লাগছে যে অনেকগুলি স্টুডেন্টস তোমরা সঠিক উত্তর দিচ্ছ এবং এত তাড়াতাড়ি আনসার করছো। সময় এখানে শেষ, এবং আমি বলে দিই, ভেরি গুড, অনেক স্টুডেন্টস তোমরা কিন্তু প্রায় 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 সবাই যেটা আনসার করেছো সেটা হলো লিপ্তপদ, এবং সেটা হয়ে যাবে সঠিক উত্তর। লিপ্তপদ কোনটা? হাঁসের পায়ের মধ্যে দেখবে সাধারণত কিন্তু এরকম তিনটে থাকে না, এবং সেটা কিন্তু এভাবে কি থাকে, সেটা কিন্তু এভাবে একটা ক্ষেত্রে যুক্ত থাকে, সেটা হয়ে যাবে লিপ্তপদ। এবং সেই লিপ্তপদের সাহায্যে কিন্তু হাঁস সাঁতার কাটতে পারছে। ওকে, সেই লিপ্তপদের সাহায্যে হাঁস সাঁতার কাটতে পারছে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে হাঁসের যে পায়ের যে প্যাটার্নটা থাকে, বা হাঁসের পাকে পায়ের মধ্যে যে যে পদ্ধতিতে পাগুলি জোড়া থাকে সেটার নাম কি? ভেরি গুড, সেটার নাম হয়ে যাবে লিপ্তপদ। আচ্ছা, তারপর দেখি কি বলছে। এবার এখানে বলছে তোমাদেরকে যে একজন বিজ্ঞানীকে জানো। আমি তোমাদেরকে এখানে কি দেখাবো? আমি তোমাদেরকে এখানে একজন বিজ্ঞানীকে দেখাবো যিনি বিজ্ঞান ব্যাপারে অনেক কিছু জানেন এবং তোমাদেরকেও ওনাকে চেনা দরকার। এই যে কি বলছে, বলছে যে জানকি আম্মাল। জানকি আম্মাল উনি কে? এই যে বলছে যে জানকি আম্মাল ছিলেন একজন ভারতীয় উদ্ভিদবিদ। উনি ছিলেন উদ্ভিদবিদ বা বটানিস্ট, বা বটানিস্ট মানে উনি উদ্ভিদের ব্যাপারে অনেক কিছু জানতেন। ঠিক আছে, উনি উদ্ভিদ নিয়ে পড়াশোনা করেছেন, উদ্ভিদের ব্যাপারে অনেক কিছু জানতেন। বলছে যে জানকি আম্মাল ছিলেন একজন উদ্ভিদবিদ যিনি পরিবেশ সংরক্ষণে নিবেদিত ছিলেন এবং ভারতের সমৃদ্ধ উদ্ভিদ বৈচিত্র্য নথিভুক্ত ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উনি কে ছিলেন? উনি ছিলেন একজন উদ্ভিদবিদ। উনি কি করছেন? উনি পরিবেশ সংরক্ষণে নিবেদিত ছিলেন, এনভায়রনমেন্টকে সেভ করতেন, ঠিক আছে, প্রটেস্ট করতেন। এবং বলছে ভারতের সমৃদ্ধ উদ্ভিদ বৈচিত্র্য, এই যে ভারতের মধ্যে এত ধরনের উদ্ভিদ পাওয়া যায় সেই উদ্ভিদগুলিকে উনি নোট ডাউন করে রাখতেন, উনি লিখতেন, উনি একটি ডাটা তৈরি করতেন যে কোথায় কোন উদ্ভিদ পাওয়া যায়, তার কি কি বৈচিত্র্যতা রয়েছে, এবং সেগুলি সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আচ্ছা, তারপর কি বলছে, যে বলছে তিনি সেভ সাইলেন্ট ভ্যালি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উনি কি করেছিলেন? উনি সেভ সাইলেন্ট ভ্যালি, সেভ সাইলেন্ট ভ্যালি, সে তার যে একটা আন্দোলন হয়েছিল তার মধ্যে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা,
এবার বলছে যে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান হিসেবে তিনি ভারতে উদ্ভিদ বৈচিত্র্য নথিভুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি শুরু করেছিলেন। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা মানে কি? বটানি মানে হলো উদ্ভিদবিদ, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, বটানি মানে হলো উদ্ভিদ বিষয়ক পড়াশোনা করা। তোমরা যখন ধীরে ধীরে বড় হবে, এখন তোমরা 6 এ আছো, তোমরা 7 এ উঠবে, তারপর 8 এ, 9, 10 এভাবে করতে করতে 11, 12 এ যখন যাবে তোমরা, তখন কি তোমরা 9, 10 থেকে তোমরা একদম উদ্ভিদ জীববিদ্যা, প্রথমে থাকে জীববিদ্যা, ঠিক আছে? যে জীববিদ্যা বা লাইফ সায়েন্স সেটা তোমরা পেয়ে যাবে। সেখানের মধ্যে কি থাকছে? সেখানের মধ্যে কিন্তু উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন যে মানুষ, সবকিছুর ব্যাপারে কিন্তু পড়াশোনা তোমরা করবে বিজ্ঞানে। তারপর যখন তোমরা ধীরে ধীরে 11 বা 12 এ উঠবে, তখন তোমরা সায়েন্স এবং আর্টস যে এই সব সাবজেক্টের মধ্যে পড়াশোনা করবে। তারপর কেউ যদি, তোমরা যদি কলেজে যখন যাবে, যদি কলেজে অনার্স নাও, তখন লাইফ সায়েন্স থেকে জীববিদ্যা কিন্তু 3টি ভাগে ভাগ হয়ে যায়। একটি হয়ে যায় উদ্ভিদবিদ্যা, যেটা হলো বটানি, আর একটি হয়ে যায় প্রাণীবিদ্যা, যেটা হলো জুলজি, আর একটি হয়ে যায় বটানি, যেটা হলো উদ্ভিদবিদ্যা, মানে তার মধ্যে তুমি সমস্ত উদ্ভিদ, পৃথিবীর শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা উদ্ভিদ রয়েছে সবগুলি উদ্ভিদের ব্যাপারে তোমরা পড়াশোনা করবে। আর একটি হয়ে যায় জুলজি, মানে এত ধরনের যে পশু পাখি রয়েছে, বিভিন্ন পোকামাকড় রয়েছে, বিভিন্ন বাঘ, ভাল্লুক, যা যা তোমরা অ্যানিমেলস তোমরা দেখতে পাও, ব্যাঙ, ককরোচ, আরশোলা, টিকটিকি, সবকিছু নিয়ে পড়াশোনা যদি করতে চাও, সেটা হলো জুলজি। লাস্টে আরেকটা আছে, যেটা হলো হিউম্যান ফিজিওলজি, মানে মানুষের যে শরীর, মানে আমাদের যে মানুষের যে দেহ, মানব দেহ, সেই মানব দেহ ব্যাপারে কিন্তু হিউম্যান ফিজিওলজির মধ্যে তোমরা পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? 3টি পার্ট থাকে। তো বলছে যে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে যে বোটানিক্যাল সার্ভে হচ্ছে, কোথায় কি উদ্ভিদ পাওয়া যাচ্ছে, সেটি কি এখন পর্যন্ত কি সুরক্ষিত আছে, তার কি কোনো ঔষধি গুণ কি রয়েছে? প্রত্যেকটি উদ্ভিদের কিন্তু একটি না একটি ঔষধি গুণ রয়েছে, ঠিক আছে? তার সাথে সাথে অনেকগুলি উদ্ভিদ একদম অনেক ক্ষতিকারক হয়ে থাকে আমাদের জন্য। তো এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান হিসেবে তিনি ভারতের উদ্ভিদ বৈচিত্র্য নথিভুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি শুরু করেছিলেন। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন জানকী আম্মাল, এবং তিনি কি করেছিলেন? তিনি কিন্তু উদ্ভিদ বৈচিত্র্য এবং তার বিভিন্ন কর্মসূচি তিনি শুরু করেছিলেন। আচ্ছা, তারপর এখানে কি বলছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমি অনেক বড় একটি পর্বত দেখতে পাচ্ছি বা পাহাড় দেখতে পাচ্ছি। এবার বলছে যে জেনে রাখো, কি বলছে? সেভ সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এই যে সেভ সাইলেন্ট ভ্যালি, সেটার আন্দোলন, সেটা কি ছিল? বলছে কেরালার পালাক্কাড় জেলার সাইলেন্ট ভ্যালি নামক অরণ্যটি তার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং নির্মল সৌন্দর্যের জন্য পরিচিত। তাহলে আমরা জানতে পারলাম যে সেভ সাইলেন্ট ভ্যালি সেটি একটি পর্বতকে বা এটি একটি অরণ্যকে, জঙ্গলকে উদ্দেশ্য করে রাখা হয়েছে, এবং সেটি কোথায় অবস্থিত? ভেরি গুড, সেটি কেরালার যে পালাক্কাড় জেলা রয়েছে, কেরালার যে পালাক্কাড় ডিস্ট্রিক্ট রয়েছে, সেটার মধ্যে উপস্থিত। বলছে সাইলেন্ট ভ্যালি অরণ্যটি তার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং নির্মল সৌন্দর্য। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটি অরণ্য রয়েছে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, যেটা হয়তো আমরা জানিও না, আমরা সচরাচর আমাদের আশেপাশে দেখিও না, কিন্তু সেই অরণ্যের মধ্যে কিন্তু এরকম অনেক ধরনের উদ্ভিদ রয়েছে। তারপর বলছে যে বর্তমানে বিখ্যাত সাইলেন্ট ভ্যালি রক্ষা পেয়েছিল সাধারণত মানুষের নেতৃত্বে পরিচালিত এক অসাধারণ আন্দোলনের মাধ্যমে, যারা এমনকি সেই বনের আশেপাশেও বাস করতেন না। খুব সুন্দর কথা। কি বলছে? যে যখন দেখছিল যে এই অরণ্যটিকে হয়তো গাছ কেটে নেওয়া হচ্ছিল, বা হয়তো এই জায়গার মধ্যে অন্য কোনো কিছু করার জন্য চিন্তাধারা হচ্ছিল, তো বলছে বর্তমানে বিখ্যাত সাইলেন্ট ভ্যালি রক্ষা পেয়েছিল। সেটি রক্ষা পেয়েছিল কারণ সাধারণ মানুষের নেতৃত্বে পরিচালিত এক অসাধারণ আন্দোলনের মাধ্যমে, যেটা ছিল সেভ সাইলেন্ট ভ্যালি আন্দোলন। আর এই আন্দোলনটা যারা করেছিল, এমন নয় যে তারা শুধু সেই পাহাড় বা সেই অরণ্যের আশেপাশে থাকতো, অনেক দূরে অবস্থিত যে মানুষগুলো ছিল, সেটাও কিন্তু এই আন্দোলনের জন্য ভাগ নিয়েছিল। আচ্ছা, তারপর কি বলছে? বলছে যে কি কুন্তিপুঝা নদীর উপর জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের প্রস্তাবের বিরুদ্ধে এই লড়াই 10 বছর ধরে চলেছিল। কি বলছে? যে কুন্তিপুঝা নদীর উপর জলবিদ্যুতের বাঁধ নির্মাণের জন্য। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এখানে একটি নদী ছিল, যেটি ছিল কুন্তিপুঝা নদী। বলছে সেই নদীর উপর জলবিদ্যুতের বাঁধ নির্মাণ করার কথা হয়তো হয়েছিল,
ঠিক আছে, হয়তো যে এই যে সাইলেন্ট ভ্যালিটা, যে সাইলেন্ট অরণ্যটা, সেটার আশেপাশে হয়তো একটি নদী ছিল যেটার নাম ছিল কুন্তিপুজা নদী। বলছে যে সেই নদীর উপর জলবিদ্যুতের বাঁধ নির্মাণ করার জন্য বলেছিল। মানে কি, মানে কি নদীর ফ্লোটাকে মাঝখানে ধরো এটা হলো এই যে পাহাড় রয়েছে, মাঝখানে এখান দিয়ে নদী নদী বইছে। তো কি বলছিল যে এই পাহাড়ের মধ্যে যা যা গাছ রয়েছে সেগুলিকে কেটে সেই নদীর মাঝখানে একটি বাঁধ বসাবে। তো বলছি এই প্রস্তাবের বিরুদ্ধে হয়তো সরকার এই প্রস্তাবটা দিয়েছিল, তো এখানে মানুষগুলি বলেছে যে না, এরকম হবে না, আমরা চাই না যে আমাদের যে অরণ্যটা রয়েছে, যে পর্বতটা রয়েছে, সেটা আমরা কাটবো বা সেটাকে আমরা নষ্ট করব। তার জন্য তার বিরুদ্ধে সেই সেফ সাইলেন্ট ভ্যালি আন্দোলন চলেছিল, যেটা কিনা 10 বছর ধরে চলেছিল। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, এই যে বলছে যে সেই সময়ের মানুষ ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি, সম্পাদকের কাছে চিঠি, সংবাদপত্রে প্রবন্ধ, সেমিনার, আবেদনপত্র এবং আদালতে আপিলের মতো সম্ভাব্য সকল উপায় অবলম্বন করেছিল। তাহলে ভাবো তো কত কাজ করেছিল ওরা। ঠিক আছে, বলছে ওই সময় ওই আন্দোলনটাকে বদ্ধ করার জন্য, সেই আন্দোলনের বিরুদ্ধে কাজ করার জন্য এবং সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের কাজ করার জন্য ওরা কি করেছিল, ওরা বিভিন্ন কর্মসূচি, তারপর যে সরকার ছিল তাদের কাছে চিঠি, তারপর সংবাদপত্রে যে নিউজ পেপার বা সংবাদপত্র, তার মধ্যে প্রবন্ধ, বিভিন্ন সেমিনার, বিভিন্ন আবেদনপত্র, মিটিং, অনেক কিছু তারা করেছিল সেই আন্দোলনটাকে আটকানোর জন্য। আচ্ছা, এবার বলছে যে আন্দোলনটি সাইলেন্ট ভ্যালিকে বাঁচাতে সফল হয়েছে। লাস্টে কি হয়েছে, লাস্টে কিন্তু ওরা সফল হয়েছে, সেই সাইলেন্ট ভ্যালিকে বাঁচানোর জন্য ওরা সফল হয়েছে। আচ্ছা, এবার এবার বলছে যে বিভিন্ন পরিবেশে উদ্ভিদ ও প্রাণী। এখন আমরা যেটা পড়বো সেটা হলো বিভিন্ন পরিবেশে উদ্ভিদ ও প্রাণী। আচ্ছা, তো এই পার্টটি আমরা আগামী দিন করছি, কারণ আজকে সময় প্রায় শেষ এখন। তো আমি যদি একটু রিক্যাপ করিয়ে দিই যে আমরা প্রথম থেকে আজকে কি কি পড়লাম। ঠিক আছে, আমরা আজকে শুরুতে কি কি পড়লাম। তো আজকে শুরুতে আমরা দেখলাম যে এর আগে আমরা কি দেখেছিলাম, যে উদ্ভিদের যে শিরাবিন্যাস ছিল সেটি সাধারণত দুটি প্রকারে ছিল। একটি ছিল কি, একটি ছিল সমান্তরাল শিরাবিন্যাস, একটি ছিল সমান্তরাল শিরাবিন্যাস, একটি ছিল জালকাকার শিরাবিন্যাস, তাই না? একটি ছিল জালকাকার শিরাবিন্যাস। এবং সমান্তরাল শিরাবিন্যাস উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য থাকে, সমান্তরাল শিরাবিন্যাস উদ্ভিদের বৈশিষ্ট্য হলো ওদের মধ্যে কি থাকবে, ওদের মধ্যে গুচ্ছমূল থাকবে, ওদের মধ্যে গুচ্ছমূল থাকবে এবং ওদের যে বীজপত্রটা থাকবে তা কিন্তু একবীজপত্রী থাকবে, তা হবে একবীজপত্রী, যেটা ছিল ভুট্টার মধ্যে, তাই না? যেটা ছিল ভুট্টার মধ্যে, এটা হয়ে যাবে সমান্তরালের জন্য। এবং জালকাকার শিরাবিন্যাসের জন্য কি দেখেছিলাম, জালকাকার শিরাবিন্যাসের আমরা দেখেছিলাম থাকবে প্রধান মূল, প্রধান মূল মানে প্রধান মূল মানে একটি মাত্র মূল রয়েছে যেটা মাটির নিচে গিয়েছে এবং সেখান থেকে অনেকগুলি সাইডে অনেকগুলি মূল বেরিয়েছে, এবং প্রধান মূলের সাথে সাথে তা হবে দ্বিবীজপত্রী, তা কি হয়ে যাবে, তা হবে দ্বিবীজপত্রী, মানে সেই তাদের মধ্যে যে বীজপত্র থাকবে সেটা থাকবে দুটো, যেরকম কি, যেরকম হয়ে যাবে যে নয়নতারা, আমরা নয়নতারাই দেখেছিলাম তাই না, নয়নতারা। আচ্ছা, এটা দেখলাম। এবার যে বীজপত্র, সেই বীজপত্রটা কি ছিল, প্রত্যেকটি বীজের মধ্যে কিন্তু এরকম দুটি পার্ট থাকে, যেটা দুটি পার্ট বা একটি পার্ট থাকে, যেটা হলো বীজপত্র। কারণ এই যে ধরো এই যে ছোলাটা, ঠিক আছে, ছোলা বা ডাল, আমরা যেটাকে বলি কাবুলি চানা বা চানা ডাল, সবকিছুকে যদি তোমরা, এগুলো তো অনেক দিন দোকানে থাকে তাই না, অনেক দিন দোকানে থাকে, সেগুলিকে এনে যখন আমি জলের মধ্যে যখন রাখি একদিন, রাখার পর আমরা দেখবো ধীরে ধীরে কি হয়ে যাবে, সেখান থেকে রাখার পর যদি আমরা সেটাকে যদি কোনো কাগজ দিয়ে মুড়ে দিই বা যদি কিছু করি, আমরা দেখবো সেই বীজ থেকে কিন্তু ছোট্ট একটি সাদা অংশ বেরিয়েছে, ছোট্ট একটি সাদা অংশ বেরিয়েছে। তার মানে কি, তার মানে কিন্তু সেই যে বীজটির মধ্যে তখনও কিন্তু অঙ্কুরিত হওয়ার বা বীজ থেকে গাছ হওয়ার যেই যে যে জিনিস দরকার সেটা কিন্তু জীবিত ছিল, মানে বীজটি কিন্তু তখনও অঙ্কুরিত হওয়ার জন্য একদম প্রস্তুত ছিল। ওকে, তো যখন তুমি সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তো তারপর যদি সেটাকে কোনো কাপড় বা কাগজ দিয়ে মুড়ে নাও, সেখান থেকে একটি সাদা ছোট্ট একটি অংশ বের হয় যেটা হলো অঙ্কুর। এবং সেই অঙ্কুরটা বের হওয়ার জন্য যে প্রধান যে হিসেবে যে কাজ করছে সেটা হলো বীজপত্র। বীজপত্র কি করছে, বীজপত্র তার মধ্যে অনেক খাদ্য সেটাকে স্টোর করে রাখছে, সঞ্চয় করে রাখছে, যাতে বীজপত্র থেকে যে সেটাকে যদি তুমি জলে দাও, তারপর সেখান থেকে অঙ্কুর বের হবে, অঙ্কুর উদ্গম হবে এবং আমরা বড় গাছ পেয়ে যাব। তো সেটা হলো বীজপত্র, যেটাকে একবীজপত্রী মানে ইংলিশে বলা হচ্ছে মনোকট,
একবীজপত্রী মানে ইংলিশে বলা হচ্ছে মনোকট, এবং দ্বিবীজপত্রী মানে ইংলিশে বলা হচ্ছে ডাইকট। ঠিক আছে, সেটা আমরা দেখলাম। সেটা উদ্ভিদের জন্য আমরা দেখলাম যে সমান্তরাল শিরাবিন্যাস, জালকাকার শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাসের মধ্যে থাকছে যে গুচ্ছমূল থাকছে এবং একবীজপত্রী বীজপত্র থাকছে। আনসার হয়ে এবং তাদের এক্সাম্পল হয়ে যাবে ভুট্টা, ধান, গম, তারপর কলা, এইসব। তারপর যে আমরা যখন জালকাকার শিরাবিন্যাস দেখলাম তখন আমরা দেখতে পেলাম যে তাদের মধ্যে থাকছে প্রধান মূল এবং তাদের যে বীজপত্র থাকতে সেটা হয়ে যাবে দ্বিবীজপত্রী, এবং তাদের যে এক্সাম্পল থাকতে সেটা হলো নয়নতারা, আম, জাম, কাঁঠাল, সেই সব গাছগুলি। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন অ্যানিমালস, বিভিন্ন প্রাণী, ওদের চলাফেরার ধরন কি। যেরকম এই যে হাঁস, তারা সাঁতার কাটছে বা তারা হাঁটাহাঁটি করছে ওদের লিপ্ত পদের সাহায্যে, ওদের লিপ্ত পদের সাহায্যে। তারপর আমরা দেখলাম এই যে কবুতর বা পায়রা, ওরা যেভাবে চলাফেরা করছে সেটা হলো ওদের ডানার সাহায্যে বা পাখার সাহায্যে কিন্তু ওরা উড়ছে। তারপরে যে মাছ যেটা জলে সাঁতার কাটছে সেটা কিন্তু তাদের যে পাখনার সাহায্যে সেই পাখনার সাহায্যে কিন্তু ওরা সাঁতার কাটছে। তো বিভিন্ন অ্যানিমালস, বিভিন্ন প্রাণী ওরা কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক যে অঙ্গ সেটা ব্যবহার করে থাকে চলাফেরা করার জন্য। এবং লাস্টে আমরা দেখলাম এই যে সেফ সাইলেন্ট ভ্যালি, যেটার প্রধান হিসেবে কাজ করেছিলেন একজন উদ্ভিদবিদ যিনি ছিলেন জানকী আম্মাল। তিনি উদ্ভিদবিদ ছিলেন ভারতের এবং তিনি সেফ সাইলেন্ট ভ্যালি এই আন্দোলনের প্রধান ছিলেন। ঠিক আছে, উনি সেই আন্দোলনটি করেছিলেন। সেফ সাইলেন্ট ভ্যালি কি ছিল? সেফ সাইলেন্ট ভ্যালি ছিল কেরালার মধ্যে একটি জায়গার মধ্যে একটি অরণ্য, যেটা ছিল সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট অরণ্য ছিল নাম। সেই অরণ্যের মধ্যে হয়তো যেই সরকার রয়েছে ওরা বলেছিল যে সেখানে একটি নদীর মধ্যে ওরা বাঁধ নির্মাণ করবে, তো অরণ্যটাকে কাটতে হবে, অরণ্যটা উদ্ভিদ সেটাকে কাটতে হবে। তো উনি বলেছিলেন যে না, ওই জায়গার মানুষ বলেছিলেন যে না, আমরা চাই না, আমাদের এত সুন্দর প্রকৃতি যে আমাদেরকে এত কিছু দিচ্ছে, আমাদের আমাদের পরিবেশকে সুন্দর রাখছে, নির্মল রাখছে, আমরা চাই না সেই উদ্ভিদটাকে কাটতে বা সেই পর্বতকে কাটতে। সেটার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ওরা অনেকজন মানুষ ওরা কি করেছিল, ওরা একটা আন্দোলন তৈরি করেছিল, যেটা ছিল জানকী আম্মাল করেছিলেন, এবং সেই আন্দোলন চলেছিল 10 বছর। সে আন্দোলন চলেছিল 10 বছর এবং শেষেও কিন্তু ওরা সেই সেফ সাইলেন্ট ভ্যালিকে ওরা সুরক্ষা করতে পেরেছিলেন। ততটুকু আজকে আমরা পড়লাম। অবশ্যই বাড়ি থেকে সবাই রিভিশন করবে, একদম ভুলবে না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর যা যা পড়লাম সেটা মনে রাখবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে পরের দিন, নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আগামীকাল, বলতে আগামীকাল তো রোববার, মানে সোমবার। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে। দেখা হচ্ছে পরের দিন। ধন্যবাদ।